অংশ হিসেবে ব্যবহার করা হয় না। চশমাটা হচ্ছে মুখের জন্য বা পুরো ফেসের জন্য বা চোখের জন্য একটা এক্সট্রা অংশ। এই চশমাটা যদিও মুখের জন্য বা চোখের জন্য এক্সট্রা অংশ, তবুও দেখবেন যে চশমা পরলে লুকটা চেঞ্জ হয়ে যায়, মানে নতুন নতুন লাগে, একদম নতুন নতুন মনে হয়। আবার যারা হিজাব পরেন, খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কেউ যদি হিজাব পরে, তাকে আপনি হিজাবে সবসময় দেখে যদি অভ্যস্ত হন, হুট করে হিজাব ছাড়া যদি তাকে দেখেন তাহলে কেউ চিনতেই পারবেন না, মানে মনে হবে যে একদম নতুন নতুন আর কি, এটা কে চিনতেই পারছে না এরকম মনে হবে। কিন্তু খেয়াল করেন তো, এই যে হিজাবটা, এটা কি মুখের মূল অংশ না এক্সট্রা অংশ বলেন তো? হিজাবটা কি এক্সট্রা অংশ স্যার, এক্সট্রা অতিরিক্ত অংশ। অংশ, রাইট। আবার দেখবেন যে হাতে আমরা ঘড়ি পরি, হাতে যে ঘড়িটা পরি, এই ঘড়িটা পরলেও দেখবেন যে হাতের লুকটা আগের মতোই থাকে নাকি একটু নতুন হয়ে যায়, মানে একটু ভিন্ন ভিন্ন হয়, একটু ভিন্ন ভিন্ন লাগে না, নতুন ভিন্ন ভিন্ন নতুন অংশ। লাগে, রাইট। তো এই ঘড়িটাও, এটা কি হাতের মূল অংশ না এক্সট্রা অংশ? এক্সট্রা অংশ। এক্সট্রা অংশ। এক্সট্রা অংশ স্যার। তাহলে এই যে এক্সট্রা অংশগুলো, চশমা, হিজাব অথবা নেকআপ যেটাকে আমরা ইন্ডিকেট করি, বা হাতের ঘড়ি, এই প্রত্যেকটাই হচ্ছে নতুন অংশ, প্রত্যেকটাই নতুন। এবং এই নতুন বা এই এক্সট্রা অংশগুলো যখন আমরা ব্যবহার করি, তখন দেখা যায় যে নতুন নতুন মনে হয়। এই এক্সট্রা অংশগুলো না থাকলেও কোনো প্রবলেম হতো না। আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও এরকম নানাবিধ বিষয় আছে যেগুলো এক্সট্রা, এই এক্সট্রা গুলো না থাকলে কোনো সমস্যা হতো না, কিন্তু এক্সট্রা গুলো যখন আসে তখন অর্থটা চেঞ্জ হয়, নতুন একটা অর্থ দেয়। যেমন খেয়াল করেন, আমরা একটা শব্দ বললাম ধার্মিক, ধার্মিক একটা শব্দ, এই ধার্মিক শব্দটার মূল অংশ কি বলেন তো? ধার্মিক ধর্ম স্যার। ধর্ম। ধর্ম, ধর্মটা হচ্ছে মূল অংশ। তাহলে এক্সট্রা কি আছে? ইক। এক্সট্রা শব্দটা হচ্ছে ইক। ওকে, সো এই যে আমরা এই বিষয়ের ক্ষেত্রে ইন্ডিকেট করছি যে ধর্ম শব্দটা হচ্ছে একরকম জিনিস, আর যখন ইকটা যুক্ত হচ্ছে তখন কিন্তু সম্পূর্ণ নতুন অর্থ চলে আসলো। ইকটা যুক্ত হওয়ার সাথে সাথে সম্পূর্ণ নতুন অর্থ পেয়ে গেল। ধার্মিক একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছে। আবার ধরেন আমরা একটা শব্দ বললাম পর্বত, এই পর্বত শব্দের সাথে যদি আমরা জ যুক্ত করি তাহলে হয়ে যায় পার্বত্য। পর্বত আর পার্বত্য এক না, সম্পূর্ণ আলাদা, যেটা ভিন্নধর্মী শব্দ, কিন্তু পার্বত্য শব্দটা হয়েছে পর্বত থেকে, পর্বত থেকে। অথবা ধরুন আমরা বললাম দোকান, দোকান তো একটা পূর্ণাঙ্গ শব্দ, অর্থপূর্ণ শব্দ, এই দোকানের সাথে আমরা যুক্ত করলাম দার, শব্দটা হয়ে গেল দোকানদার। এখন বলেন তো, দোকানদার কি মূল শব্দ না দোকানটা মূল শব্দ? দোকান। দোকানটা মূল শব্দ। দোকান স্যার তাহলে মূল শব্দ। এক্সট্রা যে দাঁড়টা আসছে, এই দাঁড় হচ্ছে একটা এক্সট্রা অংশ। এখন দোকান এবং দাঁড় যুক্ত করার পরে দোকানদার, দুটো কি একই জিনিস না সম্পূর্ণ আলাদা? সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। এই যে এক্সট্রা জিনিস, এই এক্সট্রা জিনিসটা যদি আমরা একটু ফিল করতে পারি, তাহলে আমাদের বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমাদের আজকের ক্লাসে। আমি মুসাফির রাহাত, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ব্যাকরণের একটা ব্যাচে আছি এবং আজকে আমরা মূল অংশ এবং এক্সট্রা অংশ এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন খেয়াল করেন জমিদার, এই জমিদার শব্দের মধ্যে মূল অংশ কোনটা? জমি। জমি। জমিদার শব্দটা বা জমিদারের মূল অংশ হচ্ছে জমি, জমিদারের মূল অংশ হচ্ছে জমি। আচ্ছা, তাহলে এই যে জমি এটা মূল শব্দ, তাহলে এক্সট্রা কি আসছে? দাঁড়। এই এক্সট্রা দাঁড়টা যখন আসে তখনই নতুন নতুন অর্থ হয়ে যায়। এটা জমির পরে দাঁড় আসে, দোকানের পরে দাঁড় আসে, চৌকির পরে দাঁড় আসে, মানে অনেক কিছু শেষে দাঁড় আসতে পারে। এবং দাঁড় যুক্ত হওয়ার সাথে সাথে এই যে দাঁড়টা এক্সট্রা অংশ, এই দাঁড় যুক্ত হওয়ার সাথে সাথে অর্থটা চেঞ্জ হয়ে নতুন একটা অর্থ হয়ে যায়। বাড়িওয়ালার ক্ষেত্রে মূল অংশ হচ্ছে বাড়ি আর এক্সট্রা হচ্ছে ওয়ালা। এই ওয়ালা এক্সট্রা অংশটা নানা জায়গায় ব্যবহৃত হয়। বাড়িওয়ালা হইতে পারে, গাড়িওয়ালা হইতে পারে, টাকাওয়ালা হইতে পারে, টাকওয়ালা হইতে পারে, ভুড়িওয়ালা হইতে পারে, ফেরিওয়ালা হইতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে। ওকে, নানা রকম ভাবে ওয়ালা এক্সট্রাটা যেখানে যুক্ত হোক একটা ব্যক্তি ইন্ডিকেট করবে। পাক্ষিক, এটার মূল অংশ হচ্ছে পক্ষ, এক্সট্রা যুক্ত হয়েছে ইক। মূল অংশ হচ্ছে পক্ষ, এক্সট্রা যুক্ত হয়েছে ইক। পুষ্পিত, মূল অংশ হচ্ছে পুষ্প, এক্সট্রা যুক্ত হয়েছে ইত। অগ্রিমের ক্ষেত্রে মূল অংশটা বা মূল শব্দটা হচ্ছে অগ্র এবং এক্সট্রা যুক্ত হয়েছে ইম, এক্সট্রা যুক্ত হয়েছে ইম। তাহলে এই যে মূল অংশ, আমরা প্রথমে যে চারটা করাচ্ছি, প্রথমে যে চারটার কথা বলছি, এই প্রথম চারটা হচ্ছে মূল অংশ, এই প্রথম চারটা হচ্ছে মূল অংশ।
আর পরে যে চারটা আছে দার, ওয়ালা, ইক, ইতো, ইম, এগুলো হচ্ছে এক্সট্রা। এগুলো হচ্ছে এক্সট্রা। এখন দেখা যায় যে মূল অংশের সাথে যখন এক্সট্রাটা যুক্ত হচ্ছে, মূল অংশের সাথে যখন এক্সট্রাটা যুক্ত হচ্ছে, তখন কি আগের মতোই আছে নাকি নতুন অর্থ হচ্ছে? নতুন অর্থ নতুন হচ্ছে। অর্থ হচ্ছে, রাইট। এই এক্সট্রা অংশটা যখন যুক্ত হচ্ছে শেষে, এক্সট্রা অংশটা যখন শেষে যুক্ত হচ্ছে, তখন প্রত্যেকটাতেই নতুন অর্থ হয়ে যাচ্ছে। যেমন জমি, জমি বলতে আমরা একটা স্থান বুঝি, জমি বলতে একটা স্থান বুঝি, কিন্তু যখনই দার যুক্ত হচ্ছে জমিদার, তখন কিন্তু আমরা স্থান বুঝি না, জমিদার দিয়ে আমরা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করি, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। একই রকম ভাবে বাড়ি, বাড়ি বলতেও আমরা একটা স্থানকে ইন্ডিকেট করি, কিন্তু যখন আমরা বলছি বাড়িওয়ালা, তখন আমরা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছি, তখন আমরা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছি। তো যখনই আমরা দেখবো যে এক্সট্রা অংশগুলো যুক্ত হয়ে, এই এক্সট্রা অংশগুলো যুক্ত হয়ে, এক্সট্রা অংশগুলো যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন অর্থ পাচ্ছি, এক্সট্রা অংশগুলো যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন অর্থ পাচ্ছি, তখনই এক্সট্রা গুলোর একটা গুরুত্ব পাওয়া যায়। এখন এই যে মূল অংশগুলো আমরা বলছি, যেগুলো আমরা ইজিলি বের করতে পেরেছি বা আমরা শব্দ দেখলে বের করে ফেলতে পারি, এই মূল অংশগুলা, এগুলাকে আমরা কি বলতে পারি বলেন তো? কৃত্রিম না প্রাকৃতিক? কৃত্রিম মানে হচ্ছে যাকে তৈরি করা যায় না, যাকে ভাঙা যায় না, এটা হলো কৃত্রিম। আর যেটাকে তৈরি করা যায় বা ভাঙা যায়, যেটাকে তৈরি করা যায় বা ভাঙা যায় ওটা কৃত্রিম। সরি, যেটা তৈরি করা যায়, যেটা ভাঙা যায়, এটা হচ্ছে কৃত্রিম। আর যেটাকে তৈরি করা যায় না, যেটাকে ভাঙা যায় না, এটাকে বলে প্রাকৃতিক। তাহলে বলেন জমি এটা কি কৃত্রিম না প্রাকৃতিক? প্রাকৃতিক। প্রাকৃতিক। বাড়ি প্রাকৃতিক, পক্ষ প্রকৃতি। কারণ প্রাকৃতিক শব্দটা আছে প্রকৃতি থেকে, প্রকৃতি মানেই মূল অংশ, প্রকৃতি মানেই মূল অংশ, প্রকৃতি মানেই মূল অংশ। যখনই আমরা কোনো কিছুর মূল অংশ পাবো, যখনই আমরা কোনো কিছুর মূল অংশ পাবো, যখনই আমরা কোনো কিছুর মূল অংশ পাবো, তার নাম হচ্ছে প্রকৃতি। কোনো কিছুর মূল অংশ যখন পাবো, তার নামই হচ্ছে প্রকৃতি। মূল অংশ যখন পাবো, এর নামই হচ্ছে প্রকৃতি। মূল অংশ যখন পাবো, তার নাম হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে যা যুক্ত হবে, প্রকৃতির শেষে যা যুক্ত হবে, এই এক্সট্রা অংশগুলা, এগুলোর নাম হচ্ছে প্রত্যয়। মূল অংশের শেষে যেটা যুক্ত হবে, মূল অংশের শেষে যেটা যুক্ত হবে, মূল অংশের শেষে যেটা যুক্ত হবে, এই শেষের অংশটার নাম হচ্ছে প্রত্যয়। তার মানে যে এক্সট্রা অংশের কথা আমরা বলছি, যে এক্সট্রা অংশের কথা বলছি, সেই এক্সট্রা অংশটার নাম হচ্ছে প্রত্যয়। এক্সট্রা অংশটার নাম হচ্ছে প্রত্যয়। এক্সট্রা অংশের নামটা হচ্ছে প্রত্যয়। ওকে, তাহলে বলেন তো ধার্মিক শব্দটার মূল অংশ যেন কি? ধর্ম। ধার্মিক শব্দটার মূল অংশ হচ্ছে ধর্ম। তাহলে এক্সট্রা কি আসছে? ইক। এই ইকটাকে আমরা কি বলবো? প্রত্যয়। ওকে, আচ্ছা। আমরা যদি একই রকম ভাবে বলি, ধরেন আমরা বললাম যে কাবুলিওয়ালা, এই কাবুলিওয়ালা শব্দটা আসছে কাবুল থেকে, কাবুলের সাথে এক্সট্রা আসছে ওয়ালা, তাহলে ওয়ালাটাকে আমরা কি বলতে পারি? একটা প্রত্যয়। তাহলে মূল অংশের শেষে যেটা থাকবে, মূল অংশের শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে প্রত্যয়। বলেন তো সৌন্দর্য, সৌন্দর্য শব্দটার মূল অংশ কি? সুন্দর। সুন্দর। তাহলে যে শেষে এক্সট্রা একটা জ আসে, এই জটার নাম কি? প্রত্যয়। প্রত্যয়। এটার নাম হচ্ছে প্রত্যয়। ধরেন আমরা বললাম বিবিয়ানা, এই বিবিয়ানা শব্দের মধ্যে মূল অংশ কি? বিবি। বিবি। তাহলে এক্সট্রা যে আনা আছে, এটা একটা প্রত্যয়। আমরা যদি বলি রংবাজ, রংবাজের মূল অংশ কি? রং। রং। তাহলে শেষে যে এক্সট্রা বাজটা আসছে, এটা একটা প্রত্যয়। তাহলে মূল অংশের শেষে, মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা আসে, মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা আসে, সেই অংশটার নামই হচ্ছে প্রত্যয়। মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা আসে, তার নামই হচ্ছে প্রত্যয়। ওকে, ঠিক আছে। রাফি ভাই কিছু বলবেন? বলেন। জি স্যার, আমি একটু বলতে চাইছিলাম, বলতে আমি একটু অসুস্থ, যার কারণে আপনার লাইভ ক্লাসগুলো আমি করতে পারতেছি না, মানে একটু ইয়ের কারণে, অসুস্থ থাকার কারণে, এর জন্য আমি একটু সরি স্যার। তো আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে স্যার এটার একটু বাহিরে গিয়ে, যদিও মানে স্যার আমি বাহিরের প্রশ্ন এখন না করে একটু ক্লাস শেষে করেন। স্যার আমার বেশিক্ষণ লাইনে থাকতে পারবো না, আমার ডাক্তারের নিষেধাজ্ঞা আছে যে আমি তাহলে ফোনে একটু ফোন দিয়ে প্রশ্নটা করে ফেলাই স্যার, একটু যদি এই কিছু না মনে প্রবলেমটা তো অন্য সবার না, আপনি এখানে কেন বলবেন শুধু শুধু? প্রবলেম তো সবার না, আপনার একার। অন্যদের সময়টা নষ্ট না করেন, আপনি ফোনে বললেন।
আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে আমরা মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা পাবো, মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা পাবো, মূল অংশের শেষে যে এক্সট্রা অংশটা পাবো তার নামই হচ্ছে প্রত্যয়। ওকে, এখন আমরা যদি আরেকটা শব্দ বলি, ধরুন আমরা শব্দ বললাম মেধাবী। এই মেধাবী শব্দের মধ্যে মূল অংশ কি বলেন তো? মেধা, মেধা। তাহলে এক্সট্রা যে বি বা বিনটা আছে এটা একটা প্রত্যয়। যদি বলতাম মায়াবী, তাহলে মূল অংশ কি? মায়া। মায়া। তাহলে এক্সট্রা কি আছে? বি শেষে, এটা একটা প্রত্যয়। আবার আমরা যদি বলি সওদাগর বা বাজিগর, ওকে, তারপর সওদাগর, সওদাগরের মধ্যে সওদা হচ্ছে মূল শব্দ, গড় হচ্ছে একটা প্রত্যয়। সাধারণভাবে প্রথমে আমরা একটা মূল অংশ পাবো, আর শেষে যে এক্সট্রা অংশটা থাকবে এটা হচ্ছে প্রত্যয়। শেষে যে এক্সট্রা অংশটা থাকবে তার নাম হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে জাস্ট এক্সট্রা অংশ। মনে করেন আপনি মাস্ক পরলেন, মাস্ক, এই মাস্কটা কি আপনার মুখের মূল অংশ? না, এটা এক্সট্রা অংশ। এবং এই মাস্কটা খেয়াল করেন, মাস্ক পরার পরে আপনার মুখের রূপটা আগের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। তাহলে এই যে শেষে এক্সট্রা অংশটা যুক্ত হয়, যুক্ত হয়ে নতুন একটা অর্থ দেয় আপনাকে বা নতুন কিছু দেয়, ওটার নামই হচ্ছে প্রত্যয়। আচ্ছা, এবার আমরা প্রকৃতির ক্ষেত্রে যাই। প্রকৃতি জিনিসটা আসলে কি? প্রকৃতি হচ্ছে মূল অংশ। প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ। প্রকৃতি মানে মূল অংশ। প্রকৃতি মানে মূল অংশ, যেটা শুরুতে থাকে। প্রকৃতি মানে মূল অংশ। কিসের মূল অংশ? আচ্ছা, আপনাদের মনে আছে পদ মূলত কয় প্রকার? পদ মূলত কয় প্রকার মনে আছে? তারপর 4 প্রকার না। পদ মূলত হচ্ছে 2 প্রকার। পদ মূলত 2 প্রকার। পদ মূলত 2 প্রকার। কি কি জানো? একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে নামপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে নামপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে নামপদ। তো এই ক্রিয়াপদ বা নামপদের যে মূল অংশ তার নামই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে যেহেতু মূল অংশ, কার মূল অংশ? এই ক্রিয়াপদের মূল অংশ বা নামপদের মূল অংশ। ক্রিয়াপদ বা নামপদের যে মূল অংশ, এই মূল অংশের নামই হচ্ছে প্রকৃতি। ক্রিয়াপদ বা নামপদের যে মূল অংশ, ক্রিয়াপদ বা নামপদের যে মূল অংশ, এই মূল অংশের নামই হচ্ছে প্রকৃতি। কোনো কিছুর মূল অংশের নামই হচ্ছে প্রকৃতি। এখন ধরেন আমরা একটা শব্দ বললাম প্রাকৃতিক। এই প্রাকৃতিক শব্দটার মূল অংশ কি? প্রকৃতি। ওকে, তাহলে এই প্রকৃতিটাই হচ্ছে এক ধরনের প্রকৃতি। অথবা ধরেন আমরা একটা শব্দ বললাম যৌগিক। এই যৌগিক শব্দটা কোথা থেকে আসছে? যৌগিক, যৌগ না, আসলে যোগ থেকে আসছে। যোগ, যোগ, যোগ থেকে যৌগিক। তাহলে এই যে মূল অংশ বের করলাম যোগ, এই যোগ হচ্ছে একটা প্রকৃতি। অথবা ধরেন আমরা বাড়িওয়ালার কথা বলেছি, অথবা শৈশবের কথাই বলি, শৈশব। এই শৈশব শব্দটার মূল অংশ হচ্ছে শিশু। শৈশব শব্দটার মূল অংশ হচ্ছে শিশু। তাহলে এই যে শিশু, শৈশব শব্দটার মূল অংশ, এই শিশু হচ্ছে একটা প্রকৃতি। শিশু হচ্ছে একটা প্রকৃতি। মানে যখনই আমরা কোনো কিছুর মূল অংশ বের করব, যখনই আমরা কোনো কিছুর মূল অংশ বের করব, তার নামই হচ্ছে প্রকৃতি। যখন কোনো কিছুর মূল অংশ বের করব তার নামই হচ্ছে প্রকৃতি। তো শৈশব শব্দের মূল অংশ হচ্ছে শিশু, এই শিশু একটা প্রকৃতি। আবার কর্তব্য শব্দটাকে যখন আমরা ভাঙি বা বিচ্ছেদ করি, তখন মূল অংশ পাই ক্রি। এই যে ক্রি একটা মূল অংশ আমরা বের করি বা মুখস্থ জানি, অল্প সব মুখস্থই জানি, এটা আমরা বের করতে পারি না, এটা মুখস্থ জানি। কর্তব্য শব্দের মূল অংশ হচ্ছে ক্রি। কর্তব্য শব্দটার মূল অংশ হচ্ছে ক্রি। কর্তব্য শব্দটার মূল অংশ হচ্ছে ক্রি। তাহলে যে শিশু বের করতে পেরেছি মূল অংশ, কর্তব্যের মূল অংশ ক্রি, এই যে মূল অংশ বের করতে পেরেছি, এই মূল অংশগুলোর নামই হচ্ছে প্রকৃতি। মূল অংশগুলোর নামই হচ্ছে প্রকৃতি। কারণ আমরা আগে যেগুলা পড়েছি সেগুলা থেকেই বলি। জমিদার, এই জমিদার শব্দের প্রকৃতি কোনটা? জমি, জমি। কারণ জমিদার শব্দের মূল অংশটা হচ্ছে জমি, জমি একটা প্রকৃতি। অথবা আমরা যে বলেছি অগ্রিম, অগ্রিম শব্দটার মূল অংশ বলেছিলাম অগ্র, এই অগ্র হচ্ছে একটা প্রকৃতি। আপনি যখন কোনো কিছুর মূল অংশ বের করবেন, কোনো কিছুর মূল অংশ, এই মূল অংশের নামই হচ্ছে প্রকৃতি। কোনো কিছুর মূল অংশের নামই হচ্ছে প্রকৃতি। বলেন তো প্রকৃতি কয় প্রকার? অনুপদা একটু মিউট করে রাখেন, আপনার এখানে অনেক সাউন্ড আছে।
ওকে, প্রকৃতি কয় প্রকার হতে পারে বলেন? অবশ্য উত্তরটা এখানে দেওয়া আছে প্রথম প্রকার। লাইনে। মূল অংশ হচ্ছে দুই প্রকার হবে। মূল অংশ হচ্ছে দুই প্রকার হবে। কিসের কিসের? একটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, আর একটা হচ্ছে নামপদ বা শব্দের মূল অংশ। তো যেহেতু ক্রিয়াপদের মূল অংশকে আমরা প্রকৃতি বলছি, নামপদের মূল অংশকে আমরা প্রকৃতি বলছি, তো বুঝতেই পারছেন প্রকৃতি দুই রকমই হবে। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি বা শব্দ প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা শব্দ প্রকৃতি। যখন আপনি ক্রিয়াপদের মূল অংশ পাবেন, ক্রিয়াপদের মূল অংশ, এটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যখন নামপদ বা শব্দের মূল অংশ পাবেন, নামপদ বা শব্দের মূল অংশ পাবেন, তার নাম হচ্ছে নাম বা শব্দ প্রকৃতি। এখন আপনি কি করে বুঝবেন কোটা ক্রিয়ার প্রকৃতি মানে ক্রিয়াপদের মূল অংশ আর কোটা নাম বা শব্দের মূল অংশ? আপনি কি করে জানবেন? এটা খুব সহজেই বের করা সম্ভব। কিভাবে? আপনি যখন মূল অংশটা বের করেন, যখন দেখবেন যেটা বের করছেন, যে মূল অংশ আপনি বের করছেন, সেটার অর্থ আপনি জানেন, সেটার অর্থ আপনি জানেন, ওইটা আপনি কখনো না কখনো উচ্চারণ করেছেন, কখনো না কখনো উচ্চারণ করেছেন। যেটার মূল অংশ আপনি জানেন, যেটার মূল অর্থটাও আপনি জানেন, মূল অর্থ আপনি জানেন, যেটা আপনি কখনো না কখনো উচ্চারণ করেছেন, ওইটাই হচ্ছে শব্দ। ওইটা হচ্ছে শব্দ। তো যেটার মূল অর্থ আপনি জানেন, যেটা আপনি কখনো না কখনো উচ্চারণ করেছেন, ওইটাই হচ্ছে শব্দ প্রকৃতি। যেমন শিশু, এই শিশুটা আপনি ইজিলি বের করতে পেরেছেন, শৈশবের মূল অংশ শিশু, ইজিলি বের করতে পেরেছেন। এই শিশু শব্দের অর্থ আপনি জানেন, শিশু আপনি কখনো না কখনো উচ্চারণ করেছেন, এটা শব্দ প্রকৃতি, পূর্ণাঙ্গ শব্দ। আর যেটা আপনি কখনো উচ্চারণ করেন নাই, যেটা আপনি কখনোই উচ্চারণ করেন নাই, কখনো উচ্চারণ করেন নাই, অর্থ জানেন না, এটাই হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ মানে ক্রিয়া প্রকৃতি। যেমন ক্রি, এই ক্রি কি জীবনে উচ্চারণ করেছি আমরা? বলে করে দেখেন তো। যেমন আমি কাজটি ক্রি, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া ক্রি, আমরা সবাই মিলে কাজটা ক্রি, এরকম বলেছি কখনো? না। তো যেটা মূলত বা যে মূল অংশটা আমরা সাধারণত উচ্চারণ করি, যে মূল অংশটা আমরা সাধারণভাবে উচ্চারণ করি, যেটা একটা পূর্ণাঙ্গ শব্দ, এটা হলো শব্দ প্রকৃতি। আর যেটা আমরা উচ্চারণ করি না, উচ্চারণ করি না, বিদঘুটে লাগে, অর্থ জানি না, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি বা মূল অংশ দুই প্রকার, একটা হচ্ছে শব্দের মূল অংশ, শব্দের মূল অংশ বা শব্দমূল, ওইটা হচ্ছে শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। আর যেটা ক্রিয়াপদের মূল অংশ বা ক্রিয়াপদের মূল, ওটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো শব্দের যে মূল অংশটা আছে শব্দ প্রকৃতি, এটা সচরাচর আমরা ব্যবহার করি, এটার অর্থ জানি। কিন্তু ক্রিয়া প্রকৃতি, এটা আমরা সাধারণত ব্যবহারও করি না, অর্থ জানি না। তাহলে বলেন তো, বাড়িওয়ালার মধ্যে যে প্রকৃতিটা আছে বাড়ি, এই বাড়িটা কি শব্দ প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? বাড়ি শব্দ প্রকৃতি। শব্দ প্রকৃতি। কেন বলছি? কারণ এটা আমরা উচ্চারণ করছি, কারণ এটা আমরা শব্দ। সাধারণত ব্যবহার করি, রাইট। অথবা আমরা যদি একটা শব্দ বলতাম সাহেবানা, সাহেবানা, সাহেবানা মানে হচ্ছে সাহেব যোগ আনা, এই সাহেবটাকে তাহলে আমরা কি বলবো, ক্রিয়া প্রকৃতি না শব্দ প্রকৃতি? শব্দ প্রকৃতি। শব্দ প্রকৃতি। কারণ সাহেব একটা পূর্ণাঙ্গ শব্দের অর্থ আমরা জানি, আমরা উচ্চারণ করেছি। কিন্তু আমরা যদি একটা শব্দ বলি ক্ষয়, এই ক্ষয় শব্দের মূল অংশ হচ্ছে খি, ক্ষীয় রস্বইকার, খি। ক্রিয়ার প্রকৃতি। আচ্ছা, এই যে ক্ষীয় রস্বইকার যেটা খি, এটা কি শব্দ প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। কেন বলেন তো? কারণ এটা সাধারণত আমরা উচ্চারণ করি না। তাহলে এই যে প্রকৃতি কনসেপ্টটা আছে, প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ, প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ। এটা ক্রিয়াপদের মূল অংশ হতে পারে, এটা ক্রিয়াপদের মূল অংশ হতে পারে, ওটাকে বলি আমরা ক্রিয়া প্রকৃতি, যেটা সাধারণত আমরা উচ্চারণ করি না। আর যেটা পূর্ণাঙ্গ শব্দ, এটা হচ্ছে শব্দ প্রকৃতি, এটা হচ্ছে শব্দ প্রকৃতি। ওকে, তাহলে প্রকৃতি মানে মূল অংশ, প্রকৃতি মানে মূল অংশ। এই প্রকৃতির শেষে যে এক্সট্রাটা বসে, প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে যুক্ত হয়ে যখন নতুন একটা অর্থ দেয়, তার নাম হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি, প্রত্যয় হচ্ছে এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি।
প্রত্যয় হচ্ছে এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা প্রকৃতির শেষে বসবে, প্রকৃতির শেষে বসবে, প্রকৃতির শেষে বসবে, প্রকৃতির শেষে বসে সে তার অস্তিত্ব জানান দিবে। এখন মনে করেন আমি শুধুমাত্র বললাম তা, শুধু তা বললাম, শুধু ত বললাম, এগুলো সিঙ্গেল কোনো অর্থ আছে? না, সিঙ্গেল কোনো অর্থ নাই, এগুলো শুধু শুধু বসছে। বাট আমি যদি এই তায়ের আগে শত্রু ব্যবহার করতাম, তায়ের আগে যদি বলতাম শত্রু, তাহলে তা এখানে একটা অর্থ প্রকাশ করবে, মানে শত্রুতা, কারোর সাথে শত্রু শত্রু সম্পর্ক, তখন তায়ের একটা অস্তিত্ব পাওয়া গেছে। এই যে তায়ের অস্তিত্ব পাওয়া গেছে, তা কি পূর্ণাঙ্গ কোনো শব্দ না এক্সট্রা? তাটা পূর্ণাঙ্গ কোনো কিছু নাকি এক্সট্রা? এক্সট্রা। এক্সট্রা। তো এক্সট্রা বলে এটাকে বলি আমরা প্রত্যয়। তাহলে প্রত্যয় কখন অস্তিত্ব লাভ করে, স্বাধীনভাবে নাকি প্রকৃতির শেষে যুক্ত হয়ে? প্রকৃতির শেষে যুক্ত হয়ে। প্রকৃতির শেষে যুক্ত হয়ে। তাহলে আমরা যদি বলি প্রত্যয়, এটা কি স্বাধীন কিছু নাকি প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট? প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। প্রকৃতি না থাকলে এটার কোনো খাওয়া নাই, এটার কোনো অস্তিত্ব নাই। এই জন্য এই টপিকটার নামই হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। টপিকটার নামই হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। ওকে, কিন্তু আমরা প্রত্যয় বলে চালাই দিচ্ছি আর কি, কিন্তু প্রত্যয় বলে স্বাধীনভাবে কিছু নাই। প্রত্যয় মানেই হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? প্রকৃতির উপর। ওকে, যেমন ধরেন আমরা যে বলেছি বাড়িওয়ালা, এই বাড়িওয়ালার মধ্যে প্রকৃতি হচ্ছে বাড়ি, আর শেষে এক্সট্রা আসছে ওয়ালা, এই ওয়ালা হচ্ছে একটা প্রত্যয়, ওয়ালা হচ্ছে একটা প্রত্যয়। একই রকম ভাবে কর্তব্য, কর্তব্যের মধ্যে ক্রি, ক্রি হচ্ছে একটা ক্রিয়ামূল বা প্রকৃতি, ক্রি হচ্ছে একটা প্রকৃতি, আর শেষে কি আছে? তব্য, তব্য হচ্ছে একটা প্রত্যয়, তব্য হচ্ছে একটা প্রত্যয়। আবার জমিদার, জমিদারের ক্ষেত্রে জমি একটা প্রকৃতি, মূল অংশ, শেষে দার আছে এক্সট্রা, দার হচ্ছে একটা প্রত্যয়। মেধাবীর ক্ষেত্রে মেধা, মেধা হচ্ছে মূল অংশ, প্রকৃতি, আর শেষে আছে বি, এটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতির শেষে যেটা থাকে, প্রকৃতির শেষে যেটা থাকে তার নামই হচ্ছে প্রত্যয়। প্রকৃতির শেষে যেটা থাকে থেকে নতুন অর্থ তৈরি করে দেয়, তার নাম হচ্ছে প্রত্যয়। কিছুক্ষণ আগে আমরা প্রকৃতি জেনেছি, মূল অংশ। প্রকৃতি কয় প্রকার ছিল? দুই প্রকার, একটা ছিল ক্রিয়া প্রকৃতি আর একটা ছিল শব্দ প্রকৃতি। আচ্ছা, আর এখানে আমরা জেনেছি যে প্রকৃতি না থাকলে প্রত্যয়ের কোনো দাম নাই, প্রত্যয় সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে প্রকৃতি যদি দুই প্রকার হয়, প্রকৃতি যদি দুই প্রকার হয়, তাহলে প্রত্যয় কয় প্রকার হবে? দুই প্রকারই হবে। দুই প্রকারই হবে, রাইট। তো প্রত্যয়টাও দুই প্রকার, কারণ প্রকৃতির উপর ডিপেন্ড করে। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার একটু মন দিয়ে শুনেন, এই যে একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়, আপনি কি করে বুঝবেন কোনটা কৃত প্রত্যয় হচ্ছে, কোনটা তদ্ধিত প্রত্যয় হচ্ছে? এটাও তো আমাদের বুঝতে হবে। কি করে আমরা জানবো কোনটা কৃত প্রত্যয় হচ্ছে, কোনটা তদ্ধিত প্রত্যয় হচ্ছে? এটা আমাদের জানার কথা না। কেমনে জানবো? এটা খুব সহজে পারা যায়, নামগুলা খেয়াল করেন। কৃত প্রত্যয়, কৃত, কৃত মানে হচ্ছে ক্রিয়া সম্বন্ধীয়, কৃত মানে হচ্ছে ক্রিয়া সম্পর্কিত, কৃত মানেই ক্রিয়া সম্পর্কিত, কৃত মানেই হচ্ছে ক্রিয়া সম্পর্কিত, কৃত মানেই হচ্ছে ক্রিয়া সম্পর্কিত। আর তদ্ধিত, তদ্ধিত মানে হচ্ছে শব্দ সম্পর্কিত, তদ্ধিত মানে শব্দ সম্পর্কিত, তদ্ধিত মানে শব্দ সম্পর্কিত। তাহলে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়া সম্পর্কিত, আর তদ্ধিত প্রত্যয় মানে শব্দ সম্পর্কিত। আমরা যে ছোটবেলা থেকে হয়তো মুখস্থ করে আসছি এই টপিকটা, এবং এতে করে দেখা যায় আমরা প্রত্যয়টাও মুখস্থ করি। আসলে প্রত্যয় মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ প্রত্যয় কি হবে এটা স্বাধীনভাবে প্রত্যয় নির্ধারণ করে না। প্রত্যয় কি হবে এটা কে ঠিক করে দেয়? প্রকৃতি। কারণ আমরা আগে জানি প্রত্যয় কার উপর ডিপেন্ডেন্ট? প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখেন ওয়ালা যে এক্সট্রা আছে, ওয়ালা একটা প্রত্যয়, ওয়ালাটা যুক্ত হয়েছে কার সাথে? বাড়ির সাথে। আপনারা বলেন তো, বাড়িটা কি পূর্ণাঙ্গ শব্দ না পূর্ণাঙ্গ, মানে বাড়িটা কি একটা শব্দের মূল অংশ না ক্রিয়ার মূল অংশ? শব্দের মূল অংশ। শব্দের মূল অংশ। যেহেতু ওয়ালা প্রত্যয়টা একটা শব্দের মূল অংশের সাথে বসেছে বা শব্দ প্রকৃতির সাথে বসেছে, তাই ওয়ালাকে বলতে হবে তদ্ধিত প্রত্যয়।
কারণ তদ্ধিত মানেই হচ্ছে শব্দ সম্পর্কিত। যখনই কোনো পূর্ণাঙ্গ শব্দের সাথে প্রত্যয় হবে, পূর্ণাঙ্গ শব্দের সাথে প্রত্যয় হবে, ওটা অবশ্যই তদ্ধিত প্রত্যয়, অবশ্যই তদ্ধিত প্রত্যয়। আবার তব্য যে প্রত্যয়টা আছে এটা বসেছে ক্রিয়ার সাথে। বলেন তো ক্রি কি পূর্ণাঙ্গ শব্দ না ক্রিয়ামূল? ক্রিয়ামূল। ক্রিয়ামূল। ক্রি দিয়ে কখনো পূর্ণাঙ্গ শব্দ হয় না, এটা একটা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা বসবে সেটা অবশ্যই কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় হবে। তাহলে খেয়াল করেন, কৃত প্রত্যয় কখনো কোনো শব্দের সাথে হবে না। না না, কৃত প্রত্যয় ক্রিয়ামূলের সাথে কখনোই শব্দের সাথে হবে না। কৃত প্রত্যয় বসবে কৃতের সাথেই, মানে ক্রিয়ামূলের সাথে। আর তদ্ধিত প্রত্যয় কখনো ক্রিয়ামূলের সাথে যাবে না। তদ্ধিত না। প্রত্যয় থাকবে পূর্ণাঙ্গ শব্দের সাথে, কারণ তদ্ধিত মানেই হচ্ছে শব্দ সম্পর্কিত। তাহলে প্রত্যয় কৃত হবে নাকি প্রত্যয় তদ্ধিত হবে, এটা কি প্রত্যয়ের উপর ডিপেন্ড করে না প্রকৃতির উপর? প্রকৃতির উপর। প্রকৃতির উপর। এবার তাহলে বলেন তো, আমরা যে প্রথমে একটা শব্দ পড়েছিলাম জমিদার, এই জমিদারের মধ্যে প্রত্যয়টা কি? দার। এটা অবশ্যই তদ্ধিত। ওকে, তো এই যে দার প্রত্যয়টা আছে এটা অবশ্যই কোন প্রত্যয়? তদ্ধিত। প্রত্যয়। কেন? কারণ সে যুক্ত হয়েছিল কার সাথে? জমির সাথে। তো আমরা জমিটা হচ্ছে একটা প্রকৃতি, জমিটা কি প্রকৃতি? ক্রিয়ামূল নাকি শব্দ? শব্দমূল। তাহলে জমি যেহেতু একটা পূর্ণাঙ্গ শব্দ, জমি যেহেতু একটা পূর্ণাঙ্গ শব্দ, তাহলে দাঁড়টা কোন প্রত্যয় হবে? অবশ্যই তদ্ধিত। অবশ্যই 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 তদ্ধিত প্রত্যয়। তাহলে পূর্ণাঙ্গ অংশটা যদি বা পূর্ণাঙ্গ যদি আপনি একটা শব্দ পেয়ে যান প্রকৃতি হিসেবে, তাহলে এর শেষে যে প্রত্যয়টা থাকবে তার নাম তদ্ধিত প্রত্যয়। আর যদি শুধুতে ক্রিয়ামূল থাকে তাহলে আমরা পরের অংশটাকে বলবো কৃত প্রত্যয়। ওকে, আচ্ছা। আবার আমরা একটা খেয়াল করি যে আমরা বলেছি কোনো কিছুর যে মূল অংশ, মূল যে অংশ, এই মূল অংশকে বলা হয় প্রকৃতি। মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। তো মূল অংশ বলতে কিসের? সাধারণত শব্দের বা ক্রিয়ার আর কি। তো শব্দ বা ক্রিয়ার মূল অংশকে যদি আমরা প্রকৃতি বলি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শব্দ প্রকৃতি, শব্দের মূল অংশ, শব্দ প্রকৃতি শব্দের মূল অংশ। আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার মূল অংশ। শব্দ প্রকৃতি শব্দের মূল অংশ, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার মূল অংশ। এই প্রকৃতির শেষে যে এক্সট্রাটা বসে, প্রকৃতির শেষে যে এক্সট্রাটা বসে তার নাম হচ্ছে প্রত্যয়। তার নাম হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় স্বাধীনভাবে কিছুই করে না, সে যখনই প্রকৃতির শেষে বসে তখন তার অস্তিত্ব দেখা যায়। আর যেহেতু প্রকৃতির উপর ডিপেন্ড করে প্রত্যয়, এজন্য প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে বলেন তো, এই শব্দ প্রকৃতির সাথে বা পূর্ণাঙ্গ শব্দের সাথে অবশ্যই কোন প্রত্যয় হবে? অবশ্যই তদ্ধিত। অবশ্যই তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়ামূলের সাথে, ক্রিয়ামূলের কৃত সাথে প্রত্যয়। অবশ্যই কৃত প্রত্যয়। তাহলে আমরা যদি একটা ছোট চার্টের মধ্যে আবার বলি, খেয়াল করেন যে যদি কখনো শব্দ প্রকৃতি পান বা পূর্ণাঙ্গ শব্দ পান, এই পূর্ণাঙ্গ শব্দের পরে যে এক্সট্রা অংশটা আছে তার নাম তদ্ধিত প্রত্যয়। যেমন আপনি যদি বলেন জমিদার, জমি একটা পূর্ণাঙ্গ শব্দ, দার হলো তদ্ধিত প্রত্যয়। আপনি বললেন রংবাজ, রং একটা পূর্ণাঙ্গ শব্দ, বাজ একটা তদ্ধিত প্রত্যয়। ওকে, আপনি বললেন মানানসই, আপনি বললেন টেকসই, টেক মানান এগুলো মূল শব্দ, এক্সট্রা যে সই আছে এটা একটা প্রত্যয়। আপনি বললেন বাঘা, আপনি বললেন চোরা, আপনি বললেন কিশোরী, এখানে কিশোর মূল শব্দ, ই একটা তদ্ধিত প্রত্যয়। বাঘ মূল শব্দ, আর একটা তদ্ধিত প্রত্যয়। মূল শব্দের শেষে যেটা এটা তদ্ধিত প্রত্যয়। আর যদি ক্রিয়ামূল পান, শুরুতে ক্রিয়ামূল পান, যেমন কর্তব্য, ক্রিযুক্তব্য, এখানে ক্রি হচ্ছে একটা ক্রিয়ামূল, তাহলে তব্য একটা কৃত প্রত্যয়। দর্শন মূল অংশ হচ্ছে দৃশ, দৃশ একটা ক্রিয়ামূল, অন একটা কৃত প্রত্যয়। শ্রবণীয়, শ্রু, শ্রু হচ্ছে একটা ক্রিয়ামূল, অনীয় একটা কৃত প্রত্যয়। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? মানে প্রকৃতি কি, প্রত্যয় কি, এবং কখন কোন প্রত্যয় হয়, এতটুকু গেস করতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। আমাদের সাথে কি ছোট্ট কেউ পড়ছে? ফাতিহা পুস্তকে কেউ আছে? কে এটা? আমার ছেলে।
আচ্ছা, কিসে পড়ে? ওর 2.5 বছর। ও আচ্ছা আচ্ছা, ওকে, আমার সাথে আপনার সাথে সাথে বলতেছে তাই না? হ্যাঁ, কথা বলে আচ্ছা, তাই কিন্তু মুখটা থাকি। কি? সালাম দাও, সালাম দাও। বলো সালাম। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি নাম ওর? ফয়জুল আলহাম আলী। ওকে, ঠিক আছে, তোমাকে শুভেচ্ছা বড়দের ক্লাসে। ওকে, এখন তো 2.5 বছর, তুমি 25 বছর বয়স হলেই আবার আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। তাহলে প্রকৃতি হচ্ছে মূল অংশ, প্রকৃতি হচ্ছে মূল অংশ। আর এই প্রকৃতির শেষে যে এক্সট্রাটা বসে, প্রকৃতির শেষে যে এক্সট্রাটা বসে তাকে বলবো আমরা প্রত্যয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যয়ের বা প্রকৃতি ও প্রত্যয়ের মূল কনসেপ্ট। এটা মূল অংশ, এটা প্রকৃতি, যেটা এক্সট্রা এটা হচ্ছে প্রত্যয়। এখন আপনাদেরকে যদি সহজ কোনো শব্দ দেই তবু আপনারা এখন বলতে পারবেন কোথায় কৃৎ প্রত্যয় আছে, কোথায় তদ্ধিত প্রত্যয় আছে। কারণ আমরা একটা শব্দ বললাম আকস্মিক, এই আকস্মিক শব্দটার কৃৎ প্রত্যয় আছে না তদ্ধিত প্রত্যয় আছে বলেন তো? এটা তদ্ধিত। তদ্ধিত, কারণ মূল শব্দ হচ্ছে অকস্মাৎ, এক্সট্রা যুক্ত হয়েছে ইক। আমরা বলি না বৈশ্বিক উষ্ণতা বেড়ে গেছে, বৈশ্বিক, এই বৈশ্বিক শব্দটার প্রকৃতি কি? বৈশ্বিক শব্দটার প্রকৃতি কি, মানে মূল অংশ কি? বৈশ্য। না না, বৈশ্য থেকে কি আর বৈশ্বিক আসে? বিশ্ব। বিশ্ব, বিশ্ব থেকে বিশ্ব। আসে। তাহলে মূল শব্দটা হচ্ছে বিশ্ব, তাহলে এক্সট্রা আসছে ইক। ইকটা তাহলে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। কারণ আমি বললাম সাহিত্যিক, এই সাহিত্যিকের মধ্যে মূল অংশটা হচ্ছে সাহিত্য, এটা একটা মূল শব্দ, তাহলে এই শেষের ইকটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত। Good. তাহলে যখন শুরুতে আমরা মূল অংশ হিসেবে একটা পূর্ণাঙ্গ শব্দ পাবো, তাহলে পরেরটাকে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। আর শুরুতে যদি কোনো ক্রিয়ামূল আসে, শুরুতে যদি কোনো ক্রিয়ামূল আসে তাহলে পরের অংশটাকে বলবো আমরা কোন প্রত্যয়? কৃৎ প্রত্যয়। প্রত্যয়। কৃৎ প্রত্যয়। এই হচ্ছে আমাদের বেসিক। এবার আমরা যাই আটার ডিটেলসে, ডিটেলস গুলো তো আমাদের আরো কিছু ইন্ডিকেট করতে হবে। হ্যাঁ সেলিম ভাই বলেন। আর শব্দমূল বের করার জন্য শব্দগুলো মুখস্থ রাখতে হবে? না না, শব্দমূলের জন্য কিছু মুখস্থ করতে হবে না, ক্রিয়ামূলের জন্য কিছু মুখস্থ বা দেখতে হবে। শব্দমূলগুলো আপনি এমনি আইডেন্টিফাই করতে পারবেন, মানে শব্দগুলো পড়তে পড়তেই মূল অংশ আপনি ইজিলি বের করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি বলি কাশেমি, কাশেমি যে শব্দটা আছে কাশেমি, এই কাশেমি শব্দটার মূল অংশ কি? আসেন। কাশেম কাশেম। কাশেম, এক্স হচ্ছে ই। ওকে, অথবা ওই যে কি জানি বলে না, কি জানি নাম লোকটার, মাদানি একটা লোক আছে না, মাদানি, এই মাদানি শব্দটা কোত্থেকে আসছে বলেন তো? মাদান মাদান যোগ। মাদান থেকে না না, মদিনা মদিনা। থেকে, মদিনা মদিনা থেকে, হ্যাঁ, মদিনা মদিনা। মদিনা থেকে। তো এগুলা শব্দ পড়তে পড়তে অটোমেটিক মূল শব্দটা আপনি আইডেন্টিফাই করবেন। এটা তো সন্ধি না যে হুবহু মিলবে, এটা সন্ধি না যে হুবহু মিলবে। এখানে আপনি যে কাজটা করবেন মূল অংশটা বের করবেন, মূল অংশটা বের করবেন, মূল অংশটা বের করবেন। ওকে, আচ্ছা 30 সেকেন্ড একটু। ওকে, তো এবার আমরা এই প্রকৃতি ও প্রত্যয়ের ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানি। কারণ প্রথমে হচ্ছে প্রকৃতি সম্পর্কে। এই প্রকৃতি মাঝে মধ্যে পরিবর্তন হয়। প্রকৃতির পরিবর্তন হয় বলতে, প্রকৃতির পরিবর্তন হয় বলতে যে মূল অংশটা দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা প্রকৃতি বলি মূল অংশ, এই মূল অংশ মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আমরা শৈশব একটা শব্দ বলেছি, শৈশব, শৈশব।
বলেন তো এই শৈশব শব্দের মূল অংশ কি? শিশু। 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 এখন দেখেন এখানে শয়ের সাথে ছিল রস্বই, এখানে শয়ের সাথে ছিল রস্বউ, তাহলে এই দুইটা মিলে মূল অংশ ছিল। কিন্তু এখান থেকে যখন মূল আসল শব্দটা হয়ে গেল তখন এই রস্বীকারটা হয়ে গেছে ঐকার, রস্যকার হয়ে গেছে অ। তাহলে প্রকৃতি চেঞ্জ হয়ে গেল, প্রকৃতি যেমন ছিল এমন নাই। এই যে প্রকৃতি চেঞ্জ হয়ে যায় এটাকে বলে গুণ বৃদ্ধি। প্রকৃতির পরিবর্তনকে বলে গুণ বৃদ্ধি, প্রকৃতির পরিবর্তনকে বলে গুণ বৃদ্ধি। যেমন দেখেন মূল অংশ হচ্ছে পচ, এই পচের মধ্যে একটা অ আছে, কিন্তু যখনই শব্দটা হয়ে গেল পাচক তখন এই প এর সাথে যে অটা অ হয়ে গেছে আ, প এর সাথে ছিল অ, এখানে হয়ে গেছে আ। এই যে প্রকৃতি চেঞ্জ হয় এটাকে বলে গুণ বৃদ্ধি, প্রকৃতির পরিবর্তনকে বলে গুণ বৃদ্ধি। আর কখনো কখনো দেখবেন প্রত্যয় চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যয় চেঞ্জ হয়, হ্যাঁ, অনেক সময় প্রত্যয়টাও আমরা চেঞ্জ করে ফেলি। এই প্রত্যয় চেঞ্জকে বলা হয় ইট। মূলত লোপ পেয়ে যায় আর কি, একটা থেকে আরেকটা হওয়ার সময় কিছু পরিবর্তন হয়ে যায়। তো প্রত্যয়ের যে পরিবর্তন সেটাকে বলে ইট, প্রত্যয়ের পরিবর্তনকে বলে ইট। প্রকৃতির পরিবর্তন গুণ বৃদ্ধি, প্রত্যয়ের পরিবর্তন হচ্ছে ইট। যেমন দেখেন আমাদের এখানে প্রত্যয় ছিল ইন, হাতের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু যখনই আমরা হাতি বানাচ্ছি তখন দেখেন যে ইন ইন যুক্ত তো হওয়ার কথা হাতিন, কিন্তু নটা চলে গেছে। এই যে নটা চলে গেছে এটাকে বলে ইট। প্রকৃতির পরিবর্তন হইলে ওটাকে বলে গুণ বৃদ্ধি, আর প্রত্যয়ের পরিবর্তনকে বলে ইট। প্রত্যয় থেকে কোনো কিছু চলে যাওয়া, কিছু যুক্ত হওয়া, সেটাকে বলে। তো এই দুইটা আমাদের শেখার জন্য তেমন লাগবে না, তবে সংজ্ঞা হিসেবে একটু মনে রাখবো যে প্রকৃতির পরিবর্তন হলে তারা বলে গুণ বৃদ্ধি, আর প্রত্যয়ের পরিবর্তনকে বলে ইট। ওকে, আচ্ছা, প্রথমে আমরা সহজটা নিয়ে বলি। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় খুব সহজ আমাদের জন্য এই কারণে, কারণ এখানে একটা মূল শব্দ থাকে, আর মূল শব্দ থাকে বলে এটাকে আমরা খুব সহজেই চিনতে পারি বা বলা মাত্র বের করে ফেলতে পারি। ছোটবেলায় একটা শব্দ পড়ছিলেন মনে আছে, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, এই কথাটা মনে আছে? প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এই বিভক্তিহীন মানে হচ্ছে, বা বিভক্তিহীন নাম শব্দ মানে যেটাতে কোনো কিছুই নাই, যেটা একদম পারফেক্ট শব্দ। এই শব্দমূল, নামমূল বা শব্দ প্রকৃতি, এটার একটা নামই হচ্ছে প্রাতিপদিক, মানে একদম মূল শব্দ। এই মূল শব্দের নামই হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন মানে কোনো বিভক্তি বিভক্তি কিছুই থাকবে না। তো এই মূল শব্দের সাথে যে এক্সট্রা অংশটা যুক্ত হয়, এই এক্সট্রা অংশটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন মেধাবী, মেধা হচ্ছে মূল শব্দ, বিন একটা প্রত্যয়। দৈনিক, দিন মূল শব্দ, ইক একটা প্রত্যয়। জেলখানা, জেল মূল শব্দ, খানা একটা প্রত্যয়। শেষে এক্সট্রা গুলাকে প্রত্যয় বলা। তো তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তৎসময়, একটা হচ্ছে বিদেশি। বাংলা যেগুলো আছে সেগুলো একদম সন্ধির মতো, মানে হুবহু মিলে যাবে। যেমন অজা, অজ যুগ আ। নবীনা, নবীন যুগ আ। চোরা, চোর যুগ আ। বড়াই, বড় যুগ আই। ওকে, ছেলেমি, ছেলে যুগ মি। সো বাংলাগুলো খুব ইজিলি মিলবে। আর তৎসময় কিছু শব্দ আছে যেগুলো আমরা জানি না বলে আমাদের একটু দেখে নিতে হবে। আর বিদেশি গুলো আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে যে কোনটা কোনটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তো ইজিলি বের করা যাচ্ছে কারণ প্রথমে মূল শব্দ দেখি, কিন্তু তৎসময় আর বিদেশিগুলো একটু দেখে নিতে হবে, কারণ এখানে কিছু শব্দ আছে যেগুলো আমরা আগে শুনি নাই, একটু কঠিন লাগবে, এই জন্য আমি শব্দগুলো একটু দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথমে আমরা স্নয়ের কথা বলি, স্ন প্রত্যয়। স্ন প্রত্যয়টা সংস্কৃত ভাষায় ছিল, কারণ যেহেতু আমরা এটা তৎসম প্রত্যয় করছি, তো স্নটাকে আমরা অ হিসেবে ব্যবহার করি। স্ন বা অ একটা ব্যবহার করলেই হবে। নিয়মটা হচ্ছে যে কোন শব্দের শেষে অ থাকলে আমরা অ বা স্ন বসালেই হবে। আমরা অ বা স্ন বসালেই হয়ে যাবে। এখানে যে প্রবলেম, মানব, কেউ কি জানেন যে মানব শব্দটার মূল অংশ কি? এখানে তো লেখা আছে মানব শব্দটার মূল অংশ হচ্ছে মনু। এটা কেউ জানতেন? হ্যাঁ জানতাম স্যার, তাই পড়েছিলাম মনোযোগ মানব, আসলে এখান থেকে তার মানে, বলছিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে মানব শব্দটা মনু থেকে আসছে। তো মনু থেকে কেন আসবে, এটা তো একটা ফ্যাক্ট। এটা কনসেপ্ট হচ্ছে আমাদের পলাশ ভাই বলতে পারেন মনুকে? পলাশ পাল। ওকে, আমি বলি। আমাদের মুসলিম ধর্মে আমরা জানি আমরা সবাই আসছি কার কাছ থেকে? আদম আলাইহিস সালামের কাছ থেকে। খ্রিস্টানরা জানে আসছে অ্যাডামের কাছ থেকে। বাট হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর আদি মানবের নাম হচ্ছে মনু।
মনু। ওকে, আমরা যাকে আদম আলাইহিস সালাম বলি, হিন্দুরা তাকে মনু বলে। তো এই মনু থেকে যারা আসছে তাদের নামই হচ্ছে মানব। মনু থেকে যারা আসছে তার নামই হচ্ছে মানব। এবার বুঝতে পেরেছেন যে এটা সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে নেয়া, বা এটা তৎসম বা সংস্কৃত প্রত্যয়। তো এখানে হিন্দুদের ধর্মীয় ব্যাপার থাকবে, এটা খুব স্বাভাবিক। তাহলে আমরা একটা ম্যাথ করি, খেয়াল করেন। মানব, মানব শব্দটার মূল অংশ কি বলেছি? মনু, তাই না? আচ্ছা, যদি বলা হয়তো যাদব, যাদব, যাদব হইলে কি হইতো? যদু হবে, যদু। যদু, যাদব হইলে হবে যদু। আচ্ছা, যদি বলা হয়তো মাধব, মধু, মধু। তাহলে হবে মধু। যদি আচ্ছা। বলা হয় রাঘব, রঘু, রঘু, রাইট। যদি বলা হয়তো লাঘব, লঘু। লঘু। কেমন কেমন লাগতেছে না? ওকে। যদি বলা হয়তো গৌরব, গৌরব। গুরু। ওকে। আচ্ছা, যদি বলা হয়তো পান্ডু, পাণ্ডব। ওকে, এই নামগুলো এইভাবেই আসছে প্রত্যয় সাধিত হয়ে। খেয়াল করেন, মানবের মূল অংশ হচ্ছে মনু, মনোযোগ স্ন বা মনোযোগ অ, যাদব যদুযুগ অ, হৈমন্ত হেমন্ত যুগ অ, রাঘব রঘু যুগ অ, বৈধ বিধি যুগ অ, এটা খুব ইম্পর্টেন্ট, দানব ধনুযুগ অ, শাক্ত শক্তিযুগ অ, ভারত ভরত যুগ অ, পৌত্র পুত্র যুগ অ, লাঘব লঘু যুগ অ। ওকে, এই যে ভারত নামটা, ভারত নামটা আসছে ভরত থেকে। এই ভরতকে জানেন আপনারা কেউ? ভরতকে, একজন মানুষ, তার নাম অনুসারে ভারত পেয়েছে। কে এই ভরত? ভরত নামে তো পাখিও আছে। ভরত পাখি থেকে তার ভারতবর্ষের নাম হবে না, না। না, সেটা ঠিক আছে। রামের ভাই আছেন একজন ভরত, যিনি শাসন করতেন রামের জুতা রেখে। মানে রাম তো বনবাসে ছিল, তো ভরত তখন রামের অবর্তমানে ভারতবর্ষ রাজত্ব করতেন, ইন্দোকে আর কি, বা সিন্ধুকে। তো তার নাম অনুসারে এটা হয়েছে ভারত। আচ্ছা, ওকে। এরপর যে শব্দ শেষে ই থাকে, ই থাকলে আপনি ই বসাবেন, স্নি বসাতে হবে না, ই বসালেই হবে। যেমন দশরথী, দশরথ যুগ ই, সুমিত্রা যুগ ই, রাবণ যুগ ই। এটা দিয়ে হচ্ছে সন্তান বোঝায় আর কি। যেমন দশরথের সন্তান দশরথী, সুমিত্রার সন্তান সৌমিত্রী, রাবণীর সন্তান রাবণী, শরীয়তপুরী, শরীয়তপুরের সন্তান, হবিগঞ্জি, হবিগঞ্জের সন্তান, অলিপুরী, অলিপুরের সন্তান, আজহারি, আজহারের সন্তান, কাশেমি, কাশেমের সন্তান। বুঝতে পারছেন? ওগুলো প্রাসঙ্গিক আর কি। ইক থাকলে ইক বসে, এটা তো খুব সহজ হয়ে যাবে। বেদ যুগ ইক, সমুদ্র যুগ ইক, দৈন যুগ ইক, মাস যুগ ইক, বর্ষ যুগ ইক, সাহিত্য যুগ ইক, বিশ্ব যুগ ইক। ইজি স্যার, আমরা কনসেপ্ট এটা। আমরা কি হ্যাঁ, এষ্ণ আর ইসনিক বাদ দিয়ে ইক পড়বো? হ্যাঁ, ইক করবেন। এগুলো সংস্কৃতে ওই যে স্ন টাইপের যা আছে না, এগুলো লেখা দরকার নেই আপনাদের, আপনি এগুলো অপশনে পাবেনও না, রেয়ার। ওগুলো বাংলা করে ফেলা হয়েছে। মানে এটাকে অ, আর স্নিক হইলে ই, সরি স্নি হইলে ই, স্নিক হইলে ইক, একটা দিলেই হচ্ছে, এরকম আর কি। আচ্ছা, শব্দ শেষে যদি ইমা থাকে, যদি ইমা থাকে তাহলে প্রত্যয় হিসেবে আপনি ইমন বসাবেন। মনে রাখবেন ইমন একটা প্রত্যয়। যেমন গরিমা গুরুযুগ ইমন, নীলিমা নীলযুগ ইমন, মহিমা মহৎযুগ ইমন, দ্রাঘিমা দীর্ঘযুগ ইমন, চন্দ্রিমা চন্দ্রযুগ ইমন। ওকে। আমরা ওই যে ছোটবেলায়, আপনারা হয়তো দেখেছেন কিনা, কোন একটা ব্যাংকের এরকম একটা প্রশ্ন আসছিল আর কি, যে প্রেম, প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ কি কেউ পারেন? প্রিয়যুগ ইমন, না মুখস্থ হয়ে প্রিয়যোগী গেছে না? মান। বাট প্রিয়যোগী মান। আসলে এটা সন্ধি? স্যার, আপনি সন্ধির ক্লাসে বলছিলেন এটা এটা প্রকৃতি সন্ধি না, প্রত্যয়। এটা হচ্ছে সন্ধি না। এটা তাহলে কি হবে? প্রত্যয়। কারণ শেষে কি আছে? ইমন আছে। শেষে ইমন থাকলে কি হয়? প্রত্যয় হয়। শেষে ইমন থাকলে প্রত্যয় হয়। ওকে, 30 সেকেন্ড, একটু ফোনটা ধরতে হচ্ছে। হ্যালো।
তাহলে শেষে ইমন যুক্ত হলে ওইটা হচ্ছে প্রত্যয় হয়। তাহলে যে প্রেম শব্দটা প্রিয় যুগ ইমন, এটা সন্ধি বিচ্ছেদ না, এটা হচ্ছে প্রত্যয়। এখন এই যে একটা ব্যাংকে প্রশ্ন চলে আসছে, এখন আমরা জোর করে এটা সন্ধি বানানো শুরু করে দিচ্ছি, এটা সন্ধি না, ইমন হচ্ছে প্রত্যয় হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু মনে রাখবো যে প্রেম শব্দটা প্রত্যয় সাধিত। আচ্ছা, এরপর হচ্ছে ইন থাকলে ইনই বসে, বিশ্বজনযুগ ইন, সর্বজনযুগ ইন থাকলে ইনই বসানো যায়, সমস্যা নেই। ইয় থাকলে আমরা ইয় বসাবো, বর্গযুগ ইয়, মানব যুগ ইয়, ভারত যুগ ইয়, দেশ যুগ ইয়, স্বর্গযুগ ইয়, ইউরোপ যুগ ইয়। আমরা জাস্ট যা আছে শেষে ইয় বসালেই হয়ে যাচ্ছে, যা আছে শেষে ইয় বসালেই হয়ে যাচ্ছে। এও থাকলে আমরা এওই বসাবো, স্নেহটা দরকার নাই। গঙ্গা যুগ এও, ভগিনী যুগ এও। এই ভাগিনীও মানে বুঝেন, ভাগিনা আর কি, ভগিনীর সন্তান, ভগিনী মানে বোন। অতিথি যুগ এও, অগ্নি যুগ এও, পথ যুগ এও। আর যদি শেষে জ বা জফলা থাকে আপনি ওইটাই বসাবেন, দন্ত যুগ জ, মূর্ধন যুগ জ, অন্ত যুগ জ, উষ্ঠ যুগ জ। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে ধৈর্য। ধৈর্য আসছে ধীর থেকে, ধীর যুগ জ। চাতুর্য চতুর থেকে, চতুর্যুগ জ, প্রচুর যুগ জ, মধুর যুগ জ। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। সৌভাগ্য শব্দটা হচ্ছে শুভক থেকে, এই শুভক শব্দটা হয়তো আপনারা জানেন না, এই জন্য এটা মুখস্থ করতে হবে। আর এই যে বৈধ, বৈধটা মূল শব্দ না, এটা হচ্ছে বিধি থেকে, যেটা বিধির মতো, বিধি মানে নিয়ম, ওইটাই বৈধ। মনুষ্য থেকে, এটা খুব ইজি। 9 নম্বরটা একটু মুখস্থ করে ফেলতে হবে, এটা হচ্ছে বান। বান বা বদ থাকলে বতুক হবে, বতুক মানে প্রত্যয়টা হচ্ছে বতুক, এই জন্য। ধনযুগ বতুক, জ্ঞানযুগ বতুক, বলযুগ বতুক, বিদ্যাযুগ বতুক। আর যদি প্রত্যয় শব্দটা যদি বি থাকে, শেষে যদি বি থাকে তাহলে প্রত্যয় হবে বিন, বিন। মেধাবী, মেধাযুগ বিন। মায়াবী, মায়াযুগ বিন। তেজস্বী, তেজ যুগ বিন। তপস্বী, তপস যুগ বিন। যশস্বী, যশ যুগ বিন। কেউ বলতে পারবেন এই যে এই তিনটাতে বিসর্গ কেন হয়েছে? তেজস্বী, তপস্বী, যশস্বী, এগুলোতে বিন কেন হয়েছে? যুক্ত বর্ণ দেখার জন্য। এই যে শটা আছে না, শয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে, আমরা মনে আছে শুনতে পড়েছিলাম যে শয়ের পরিবর্তে বিসর্গ বসতে পারে। তপস্বী বিসর্গ দেওয়া যেত, বাট শটা রেখে দেওয়া হয়েছে আর কি। তাহলে বলেন এই তদ্ধিত প্রত্যয় মোটামুটি সহজ কিনা? তদ্ধিত প্রত্যয়টাতে একটু সহজ হওয়ার কথা, কারণ এগুলাতে মূল শব্দ বের করলেই হয়ে যাচ্ছে, তাই না? মূল শব্দ বের করলেই হয়ে যায়। তদ্ধিত প্রত্যয় আর সমস্যা হবে না, যেহেতু প্রত্যয়ের মূল কনসেপ্টটা গেস করতে পারছেন, মূল অংশ এক্সট্রা অংশ সহজে পারবেন। তো ঝামেলা হবে কৃত প্রত্যয় গিয়ে আর কি। তবে এখানে কিছু বিদেশি আছে, বিদেশিগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, কারণ কখনো কোনো এরকম প্রশ্ন আসে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো বিদেশি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলতে হবে, 2 বারে মুখস্থ করে ফেলবেন। আমি এরকম করেছিলাম ছোটবেলায়, এখনো মনে আছে। ওয়ালা ওয়ান আনাপনাসা গড়দার খোর বাজবন্দি সই। ওয়ালা ওয়ান আনাপনাসা গড়দার খোর বাজবন্দি সই। ওয়ালা ওয়ান আনাপনাসা গড়দার খোর বাজবন্দি সই। ওয়ালা ওয়ান লাগতেছে স্যার। আরবি, কারণ এগুলো আরবি ফার্সি থেকে আসছে। ওকে, এগুলো আরবি ফার্সি থেকে আসছে। ওয়ালা ওয়ান আনাপনাসা গড়দার খোর বাজবন্দি সই, এগুলো আপনি যেখানে যুক্ত করেন সেটাই বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ফেরিওয়ালা, কাবুলিওয়ালা, টাকওয়ালা, বুড়িওয়ালা, দারোয়ান, গারোয়ান, মুন্সিয়ানা, বাবুয়ানা, বেহায়াপনা, আহ্লাদিপনা, পানসা, ঝাপসা, বাজিগর, সওদাগর, চাপাবাজ, রংবাজ, দুর্নীতিবাজ, নেশাখোর, জালখোর, জবানবন্দি, টেকসই, জুৎসই, এগুলো হচ্ছে সবই বিদেশি তদ্ধিত প্রত্যয়। শুধু 2টা বিষয়টা খেয়াল রাখবেন যে এই যে সই প্রত্যয়টা আপনি যখন মানানসই বলছেন, মানানসই, টেকসই, জুৎসই, এগুলো তো প্রত্যয়, সমস্যা নাই। কিন্তু নামসই, টিপসই, নামসই এবং টিপসই, এই 2টা শব্দে যে সইটা আছে এগুলো প্রত্যয় না। নামসই, টিপসই, এই যে 2টা শব্দে যে সইটা আছে এটা প্রত্যয় না। নামসই, টিপসই হচ্ছে মূল শব্দ, নামসই আর টিপসই হচ্ছে মূল শব্দ। আর অন্যান্য যে সইটা আছে টেকসই, জুৎসই, মানানসই, সেগুলো প্রত্যয়। ওকে, এবার কৃত প্রত্যয়, যেটা একটু ঝামেলা। কেন ঝামেলা একটু পরে আবারও বলি। তো আমরা মূল কনসেপ্টটা আবার একটু দেখে নেই। যে আমরা জানি যে ক্রিয়াপদের যে মূল অংশ তার নামে ক্রিয়ামূল, ওইটাকেই বলি আমরা ধাতু, ওইটাকেই বলি ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়াপদের মূল অংশ। এই ক্রিয়াপদের মূল অংশের সাথে যে প্রত্যয়টা বসে তার নাম কৃত প্রত্যয়। ক্রিয়াপদের মূল অংশের সাথে বা ক্রিয়া প্রকৃতির সাথে বা ধাতুর সাথে যে এক্সট্রা অংশটা বসে বা যে প্রত্যয় বসে তার নাম কৃত প্রত্যয়।
যেমন কারক ক্রি যুগ অক, অথবা শ্রবণ শ্রু যুগ অন, এগুলাতে ক্রি এবং শ্রু এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রি এবং শ্রু হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে অক একটা কৃত প্রত্যয়, অন একটা কৃত প্রত্যয়। তো এই ক্রিয়া প্রকৃতি যেটা, এটা ক্রিয়া প্রকৃতি বোঝানোর জন্য বা ক্রিয়ামূল বোঝানোর জন্য শুরুতে এরকম একটা চিহ্ন দিতে হয়। এই চিহ্নটার নাম কি মনে আছে? ধাতুর চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে ধাতুর চিহ্ন। এটা কি শব্দের আগে বসবে না ক্রিয়ামূলের আগে? ক্রিয়ামূলের আগে। ওকে। তো কৃত প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে সংস্কৃত। বাংলাটা মোটামুটি ইজি, ওইটা সন্ধির মতোই একবার পড়লে পেরে যাবেন, কিন্তু সংস্কৃত গুলা একটু ঝামেলা হবে। কেন ঝামেলা হয় আসলে? আচ্ছা, এবার আমরা দেখি কেন ঝামেলা হয়। খেয়াল করেন, আমরা যেটা জানলাম এতক্ষণ পর্যন্ত যে আমাদের আসলে দুইটা অংশ হয়। প্রথম অংশটা হচ্ছে মূল অংশ। মূল অংশকে আমরা বলি হচ্ছে প্রকৃতি। মূল অংশকে আমরা বলি প্রকৃতি। আর শেষে যে এক্সট্রা থাকে, এক্সট্রা অংশটাকে আমরা বলি প্রত্যয়। এক্সট্রা অংশটাকে আমরা বলি প্রত্যয়। আচ্ছা, প্রত্যয়টা কখন তদ্ধিত হয় বলেন তো? কখন প্রত্যয়টা তদ্ধিত হবে? যখন মূল অংশটা একটা পূর্ণাঙ্গ শব্দ হবে। এখন এই পূর্ণাঙ্গ শব্দটা আমরা ইজিলি পারি, পূর্ণাঙ্গ শব্দটা আমরা ইজিলি বের করতে পারি, এজন্য তদ্ধিত প্রত্যয় চেনাটা সহজ। তদ্ধিত প্রত্যয় চেনাটা সহজ। কিন্তু কৃত প্রত্যয়টা আমরা কেন সহজে চিনতে পারি না এবার বলেন? কারণ এখানে যে ক্রিয়ামূলটা এটা আমরা সহজে চিনি না, আইডেন্টিফাই করতে পারি না। এই আইডেন্টিফাই করতে পারি না বলে এটা আমাদের কাছে কঠিন লাগে। কারণ এটা আইডেন্টিফাই কেন আমরা সহজে করতে পারি না? কারণ আমরা বাস্তব জীবনে এটা উচ্চারণ করি না। বাস্তব জীবনে এটা আমরা উচ্চারণও করি না, বাস্তব জীবনে এটা আমরা কোনোদিন বলিও না। লিখা তো আরো পরের ব্যাপার, বাস্তব জীবনে এটা আমরা কোনোদিন মুখেই বলি না। তো যেহেতু কখনো মুখেও বলা হয় না, যেহেতু কখনো মুখেই বলা হয় না, এজন্য এটা আমাদের কাছে কঠিন লাগে। এটা আমাদের কাছে কঠিন লাগে। তাহলে এটাকে সহজ তো করতে হবে, খালি সারাদিন মুখস্থ করে যাব? আচ্ছা, এবার আপনাদের কিছু ছোটখাটো কনসেপ্ট বলি, খেয়াল করেন। আমরা যে ক্রিয়ামূল গুলা বলি বা ক্রিয়াপদের যে মূল অংশগুলাকে বলি, ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এগুলোর অনেক কিছুরই একটাই মূল অংশ থাকে। যেমন দেখেন, কার্য, কার্য মানে হচ্ছে কাজ। করণ মানে কোনো কিছু কাজ করা। কারক যে কাজ করে। কর্তব্য যে কাজ করা উচিত। করণীয় যেটা করা উচিত। কর্তা যে করে পুরুষ অর্থে। কর্ত্রী যে করে স্ত্রী অর্থে। তাহলে দেখেন তো এই শব্দগুলোর সাথে একটা কমন বিষয় আছে। কি কমন বিষয়? করা। এই করার সাথে সম্পর্কযুক্ত যত শব্দ আছে, করার সাথে সম্পর্কযুক্ত যত শব্দ আছে, সবগুলোর একটাই মূল অংশ, তার নাম ক্রি। তার নাম ক্রি। তার নাম ক্রি। এই করার সাথে সম্পর্কযুক্ত যত শব্দ আছে তার নাম ক্রি। তার নাম ক্রি। এবার তাহলে দেখেন কার্য কি হবে ভাঙলে, মন দিয়ে শুনেন। ক্রি যুগ জ, কারক করণ ক্রি যুগ অন, কারণ সবগুলোতে একটাই মূল অংশ ক্রি। কারক ক্রি যুগক, কর্তব্য ক্রি যুক্তব্য, করণীয় ক্রি যুগনীয়, কর্তা ক্রি যুক্তা, কর্তৃ ক্রি যুক্তি। শেষ। আপনি করার সাথে সম্পর্কযুক্ত একটা শব্দ শিখলেন, সাতটাই কিন্তু আপনার শেষ। একই রকম ভাবে দৃশ, দৃশ মানে হচ্ছে দেখা। এই দৃশ শব্দটা মূল অংশ হচ্ছে ওই সকল শব্দের যেগুলা কি করা বোঝাবে, খাওয়া, যাওয়া না দেখা, দেখার সাথে সম্পর্কিত। দর্শন, দর্শন মানে দেখা। দর্শক যে দেখে, দর্শনীয় যা দেখা উচিত, দৃশ্য যেটা দেখার যোগ্য, দৃষ্টি যেটা দেখা বোঝায়, দৃষ্ট যেটা দেখা হয়েছে, দ্রষ্টব্য যেটা দেখা উচিত। তাহলে বলেন দর্শনকে ভাঙলে কি হবে এখন? দৃশ্যক অন, দর্শক দৃশ্যক অক, দৃশ্যক অনিয়, দৃশ্যক জ, দৃশ্যক তি, দৃশ্যক ত, দৃশ্যক তব্য। মাত্র দুইটা শিখলেন, 14টা শব্দ শেষ। বুঝতে পারছেন এবার? এই যে মূল অংশটা, ক্রিয়াপদের মূল অংশটা, এটা খুব সহজেই রিয়েলাইজ করা যায় আপনি যদি ওইটার অর্থটা একটু ভালো করে জানেন। কারণ শ্রু, শ্রু কোত্থেকে আসবে? শুনতে পারা। শ্রু আসছে শোনা থেকে। তাহলে খেয়াল করেন, শ্রবণ মানে শোনা, শ্রোতা যে শোনে, শ্রুত যা শোনা হয়েছে, শ্রুতি শোনা, শ্রাব্য শোনার যোগ্য, শ্রাবক যে শোনে। তাহলে বাংলা কি হবে দেখেন পারেন কিনা? শ্রুযুক অন, শ্রুযুক তা, শ্রুযুক ত, শ্রুযুক তি, শ্রুযুক তব্য, শ্রুযুক অ।
সভ্য তো Okay. So, আপনারা যদি এই সভ্য। শব্দগুলা দিয়ে দিয়ে এই ক্রিয়ামূলগুলা একটু পড়েন তাহলে কি আর পুরাতন লাগবে? না এই জন্য আপনাকে হাজার হাজারও মুখস্থ করতে হবে না। আপনাকে আমি একটা শীট পাঠিয়েছি, মাত্র কয়টা পয়েন্টের বলেন তো? 26টা পয়েন্ট, 25টা 26টা মাত্র 26টা পয়েন্ট। এই 26টা পয়েন্টের মধ্যে অলরেডি 3টা তো আমি পড়াই ফেলছি, 3টা দিয়ে আপনি 20টা শব্দই পেরে ফেলছেন। এই 26টা পয়েন্ট দয়া করে খাতায় একবার লিখবেন। আপনাদেরকে এই জন্য 3-4 ঘন্টা আগে পাঠাইছি যেন খাতায় লিখে রাখেন, কারণ খাতায় যখন আপনি দেখে দেখে লিখবেন, এই 26টা পয়েন্টের মধ্যে যখন দেখে দেখে লিখবেন, অলরেডি আপনার 15টা মুখস্থ হয়ে গেছে। অলরেডি 15টা আপনার মুখস্থ হয়ে গেছে যদি লিখে থাকেন। আর যদি লিখে না থাকেন তাহলে প্রথম কাজ হচ্ছে 26টা পয়েন্ট দেখে দেখে লিখবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কারণ অন্তত একটা দিন আমার কথা মতো একটা দিন চলেন, দেখবেন এই প্রকৃতি প্রত্যয়ের মতো ঝামেলাটা আপনার যদি শেষ হয়ে যাবে। তাহলে 26টা পয়েন্ট লিখবেন কেন? মূল অংশটা জানার জন্য। এরপরে আমি আপনাকে এরকম একটা শীট দিব, শীট মানে যে শীটটাই আমি আপনাদের কাছে পাঠাবো। এই শীটের কনসেপ্টটা হচ্ছে এরকম 2টা পাতা দেওয়া থাকবে, আপনারা 2টা পাতা ফিল আপ করবেন। কিভাবে খেয়াল করেন, এখানে একটা ফরমেশন দেওয়া আছে যে শব্দের শেষে কি আছে, শব্দের শেষে কি আছে ওইটা দেখে আপনি প্রত্যয় বানাবেন। যখন শব্দের শেষে অন থাকলে প্রত্যয় হবে অনট, আপনি অন দিতে পারেন, সমস্যা নেই, অন দিলেও হবে, তবে অ্যাকচুয়াল হচ্ছে অনট আর কি। তাহলে শব্দের শেষে অন থাকলে প্রত্যয় হবে অনট। তাহলে দেখেন, বচন, দর্শন, শয়ন, স্বপন বাদ দিলাম, দ্রবণ, গমন, নয়ন, স্মরণ, এই সবগুলো শব্দের শেষে কি আছে? অন আছে। তাহলে সবগুলো শব্দের শেষে অন আছে মানে সবগুলোতে প্রত্যয় কি হবে? অনট। অনট। আচ্ছা, তাহলে তো আমরা প্রত্যয় পেয়ে গেলাম। প্রকৃতি কি হবে? এই প্রকৃতি কি হবে এটা আপনি যে 26টা পয়েন্ট দেখে দেখে লিখছেন না, ওই 26টা পয়েন্ট দেখে দেখে, 26টা পয়েন্ট লিখেছেন তো, ওই 26টা পয়েন্ট দেখে দেখে আপনি এটা খাতায় ফিল আপ করবেন। যেমন দেখেন একটা আমি করে দিয়েছি, বচন, বজ্যুক অনট। তাহলে দর্শনটা আপনি লিখবেন, দর্শনটা কি হবে বলেন তো? দৃশ্যুক অনট। শ্রবণটা লিখবেন শ্রুযুগ অনট, গমন গমযুগ অনট, নয়ন নিযুগ অনট, স্মরণ শ্রীযুগ অনট। এই 6টা আপনি লিখবেন। একটা আমি লিখে দিয়েছি, বা এটা আপনি লিখবেন খাতার মধ্যে, এরকম স্টেপ করে, যেরকম স্টেপ আমি করে দিয়েছি। আবার দেখেন শব্দের শেষে যদি ত থাকে, কয়ত থাকে, মূর্ধন্য ট থাকে বা দ ধ থাকে, মানে এগুলা যদি শব্দের শেষে থাকে তাহলে প্রত্যয় হিসেবে আপনি বসাবেন কয়ত। প্রত্যয় হিসেবে আপনি বসাবেন কয়ত। যেমন গত, ত আছে, ত থাকলে প্রত্যয় কি বসছে? কয়ত বসছে। উক্ত, কয়ত আছে, কয়তই বসবে। এটাও এখানে ফিল আপ করে দিয়েছি। সৃষ্ট, মূর্ধন্য ট আছে, কয়ত বসবে। দৃষ্ট, মূর্ধন্য ট আছে, কয়ত বসবে। মুক্ত, কয়ত আছে, কয়তই বসবে। ত আছে, কয়ত বসবে। এবং এই যে বাকিগুলো ফিল আপ করা নাই, এগুলো আপনি দেখে দেখে ফিল আপ করবেন। আবারও বলি, দেখে দেখে। কোত্থেকে? ওই 26টা পয়েন্ট থেকে। শব্দের শেষে যদি ব জফলা থাকে আপনি তব্য বসাবেন, শব্দের শেষে অক থাকলে আপনি নক বসাবেন, শব্দের শেষে নিয় থাকলে আপনি অনিয় বসাবেন, শব্দের শেষে তা থাকলে আপনি ত্রিশ বসাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এবং প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ঘর, এটার জন্য এই ঘর, এটার জন্য এই ঘর। এটা দেখে দেখে, এটা দেখে দেখে, এটা দেখে দেখে আজকে রাত 2টার মধ্যে, আজকে রাত 2টার মধ্যে এটা ফিল আপ করে মোস্তাফির রাহাত বা রাহাত হোসেন আইডিতে পাঠাবেন। রাত 2টার মধ্যে এটা ফিল আপ করে পাঠাবেন। হ্যাঁ, এখান থেকে 4 থেকে 5টা আপনি শিটে পাবেন না, যে 4 থেকে 5টা শিটে পাবেন না ওটা থাক, ওটা আমরা পরে ফিল আপ করে আপনাকে দিব। বাট এই দুইটা আপনি, এই 2টা পেজ আপনি ওই 26টা পয়েন্ট, যে 26টা পয়েন্টের শিট আপনাদের গ্রুপে দেওয়া আছে অলরেডি, ওই 26টা পয়েন্ট এই খাতায় দেখে দেখে লিখবেন। তারপরে ওই 26টা পয়েন্ট দেখে দেখে এই 2টা শিট পূরণ করে রাহাত হোসেন আইডিতে পাঠাবেন আজ রাত 2টার মধ্যে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, এটা যদি পূরণ করেন আমি আপনার কথা দিচ্ছি, কৃত প্রত্যয়ের 90% শব্দ আপনার শেষ হয়ে যাবে। আমরা কখনো আপনাদেরকে হোমওয়ার্ক দেইনি, সবসময় চেষ্টা করছি ক্লাসে পড়া ক্লাসেই শেষ করতে। ফর দ্য ফার্স্ট টাইম আজকে একটা হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করেন আজকে রাত্রে 12টার মধ্যে শেষ করা, সরি রাত 2টার মধ্যে শেষ করার। আমি 2টা পর্যন্ত আজকে জেগে থাকবো, তাই 2টা পর্যন্ত বলছি আর কি। তো 2টার মধ্যে যদি শেষ করতে পারেন তাহলে আজকের পড়াটা আজকেই শেষ হয়ে যায়। যদি আজকে না পারেন কালকের মধ্যে দেন, সমস্যা নেই, কিন্তু তবুও পূরণ করবেন। পূরণ করলে ওই 26টা পয়েন্ট পড়ে একটু ভালো করে পূরণ করলে ইনশাআল্লাহ কৃত প্রত্যয় নিয়ে ঝামেলা হবে না, ইনশাআল্লাহ হবে না। ওকে, ইনশাআল্লাহ। তো চেষ্টা করলে আসলে পারা যায়। আর যদি মনে করেন চেষ্টা করবেন না তাহলে তো আর জোর করে কিছু করানো যাচ্ছে না। আর এই যে 2টা শীট দিয়েছে, এটা সলভটা আমরা আপনাদেরকে দিচ্ছি না, যারা পূরণ করে পাঠাবেন
শুধু তাদেরকে আমরা সলভটা দিব, পূরণ করে পাঠানোর সাথে সাথে আমরা পুরোটা সলভ দিয়ে দিব, কিন্তু গ্রুপে আমরা এটা কোনো সলভ দিব না। কারণ এই একটা জিনিস আপনাদেরকে আমি জোর করেই করাবো, কারণ এটাতে প্রত্যয়টা বা কৃত প্রত্যয়ের মতো ঝামেলা জিনিসটা সহজে শেখার একটা বড় পন্থা হয়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। যদি কেউ কোনোটা বুঝে না থাকেন রেজ হ্যান্ড করেন, আপনাদেরকে আবার বোঝাই, নো প্রবলেম, বাট অবশ্যই এটা আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে পূরণ করে পাঠাবো। তাহলে প্রত্যয় সহজে শেখার যে প্রত্যয়টা আমরা মনে মনে নিয়েছি সেটা পূরণ হবে ইনশাআল্লাহ, সবারই পূরণ হবে। আমিন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।